আমি যেহেতু এটা ভার্চুয়াল প্ল্যাটফর্মে হচ্ছে, আমাদের সবাইকে বলতে পারবো না যে তোমরা আমার কথা শুনতে পাচ্ছ কিনা, একটু তোমাদের কিন্তু পার্টিসিপেশনটা লাগবে, নাহলে আমি বুঝতে পারবো না যে তোমরা আমার কথা শুনতে পাচ্ছ কি পাচ্ছ না। Am I audible? ওকে, তাহলে আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে প্রোটন পাম্প ইনহিবিটর। ঠিক আছে, প্রোটন পাম্প ইনহিবিটর। আমরা বিভিন্ন প্রোটন পাম্প ইনহিবিটর নিয়ে আলোচনা করব, সেটা প্যান্টোপ্রাজল হতে পারে, ল্যান্সোপ্রাজল হতে পারে, র্যাবিপ্রাজল হতে পারে, এসোমেপ্রাজল হতে পারে। আমরা দেখো ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে কি হয়, যাদের যে প্রোডাক্টটা থাকে সেটাকে হাইলাইট করে তারা কথাবার্তা বলে। আজকে আমরা যেটা জানবো সেটা হচ্ছে অ্যাকচুয়াল স্টোরিটা কি সেটা জানবো। Am I making myself clear? Okay. প্রোটন পাম্প ইনহিবিটর। প্রোটন পাম্প ইনহিবিটর ওষুধগুলো কি? এগুলো হচ্ছে অ্যাসিড সাপ্রেসেন্ট, মানে অ্যাসিডের যে সিক্রেশন যেটা হচ্ছে তখন সেটা হাইপার সিক্রেশন অফ অ্যাসিড হচ্ছে, সেই অ্যাসিডটাকে সাপ্রেস করে দিচ্ছে। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন সিক্রেশন অফ অ্যাসিড অ্যান্ড হাইপার সিক্রেশন অফ অ্যাসিড? একটু আপনাদের পার্টিসিপেশন লাগবে, দুটোর মধ্যে পার্থক্য কি? ঠিক, নর্মাল যেটা সিক্রেট হচ্ছে সেটা হচ্ছে সিক্রেশন অফ অ্যাসিড, আর যখন সেটা অতিরিক্ত মাত্রায় হচ্ছে তখন সেটা বলে হাইপার সিক্রেশন অফ অ্যাসিড। ঠিক আছে, আচ্ছা তাহলে অ্যাসিড সিক্রেশন হয় কি করে আমরা প্রথমে জানবো। আমাদের স্টমাকে নর্মালি কিভাবে অ্যাসিড সিক্রেশন হয়, তারপরে আমরা জানবো এই অ্যাসিড সিক্রেশনটাকে সাপ্রেস করা যায় কিভাবে। আমরা যখন কোনো খাবারকে চোখের সামনে দেখি, ধরুন রাস্তা দিয়ে যাচ্ছি, দেখলাম বেশ ভালোভাবে সিক কাবাব ঝুলছে, ঠিক আছে, তখন আমাদের অ্যাসিড সিক্রেশন হয়। কিভাবে হয় পরে আসবে। যখন আমরা খাবারকে চোখের সামনে দেখি বা খাবারের গন্ধ পাই, যাচ্ছি কোনো একটা বাড়িতে মাটন রান্না হচ্ছে, সুন্দর নাকে গন্ধ আসছে, তখন আমাদের অ্যাসিড সিক্রেশন হয়। কিভাবে হয় পরে আসছে। কি কি বললাম? যখন আমরা খাবারকে চোখের সামনে দেখছি বা খাবারের গন্ধ পাচ্ছি বা খাবার নিয়ে কোনো আলোচনা হচ্ছে সেটা আমার কানে আসছে, শুনছি, বা আমি খাবার নিয়ে চিন্তা করছি, বা অ্যাকচুয়ালি আমি যখন খাচ্ছি, একটা চিকেন তন্দুর আমার প্লেটের মধ্যে দেওয়া হলো, আমি সেটাকে খাচ্ছি, এই কটা কারণের জন্য কি হয়, আমাদের ভ্যাগাস নার্ভ স্টিমুলেটেড হয়ে যায়। কি বললাম? আমরা যখন কোনো খাবারকে চোখের সামনে দেখছি, মানে সিং, বা আমরা সেটা গন্ধ পাচ্ছি, তার স্মেল পাচ্ছি আমি, বা সেটা নিয়ে আমি শুনছি, ঠিক আছে, হিয়ারিং, বা সেটা নিয়ে কোনো আলোচনা হচ্ছে, তার ডিসকাশন হচ্ছে, সেটা নিয়ে ডিসকাশন হচ্ছে, বা সেটা নিয়ে চিন্তা ভাবনা করছি যে ওই খাবারটা তো হেভি খাবারটা ছিল, মানে সেই কি বলবো, দাদা বৌদির বিরিয়ানির মতো বিরিয়ানি হয় না, এই যখনই চিন্তা ভাবনা করছি, থিঙ্কিং, বা আমি খাবারটাকে অ্যাকচুয়ালি কনজিউম করছি, আমি খাচ্ছি, ঠিক আছে, কনজামশন, কনজামশন, তখন কি হয়, আমাদের ভ্যাগাসটা অর্থাৎ 10th ক্র্যানিয়াল নার্ভ তখন স্টিমুলেটেড হয়ে যায়। বোর্ডটা দেখা যাচ্ছে কি? বোর্ডটা দেখা যাচ্ছে পরিষ্কার? দেখা যাচ্ছে না? এই যে আরেকটু টেনে আনবো ক্যামেরাটা, তাহলে সুবিধা হবে। হ্যাঁ, জয়েন করার চেষ্টা করছে, মাঝখানে জয়েন করার চেষ্টা করছে। হ্যাঁ, আমি অ্যাডমিট করে দিয়েছি। আর কেউ জয়েন করবে না তো সেশনের মাঝখানে? হ্যাঁ, সোনম দিয়ে রাখো। এবার কি বোর্ডটা দেখা যাচ্ছে পরিষ্কার? ক্যামেরাটা টেনে নিচ্ছে। হ্যাঁ, ফুল স্ক্রিন করতে হবে, ফুল স্ক্রিন করতে হবে। ফুল স্ক্রিন করে জুম করতে হবে, পুরোটা স্ক্রিনটাকে করে জুম করতে হবে, কারণ এর থেকে ক্যামেরা টানলে আর আসবে না, ফোকাসের বাইরে চলে যাবে। বোঝা যাচ্ছে? ওকে ওকে, তাহলে আমি কি বললাম, যখন আমি কোনো খাবারকে চোখের সামনে দেখি, বা আমি খাবারের গন্ধ পাচ্ছি, বা আমি খাবার নিয়ে কোনো আলোচনা হচ্ছে সেটা আমার কানে আসছে, বা আমি কোনো খাবার নিয়ে চিন্তা ভাবনা করছি, বা আমি অ্যাকচুয়ালি কোনো খাবারকে খাচ্ছি, সেটাকে কনজিউম করছি, তখন কি হয়, আমাদের ভ্যাগাস নার্ভ স্টিমুলেটেড হয়ে যায়। এই কটা কারণের জন্য কি হয়, আমাদের ভ্যাগাস নার্ভ, যেটাকে বলে 10th ক্র্যানিয়াল নার্ভ, সেটা কি হয়েছে, স্টিমুলেটেড হয়ে যায়। ভ্যাগাস নার্ভ, VAGUS, ভ্যাগাস নার্ভ।
ঠিক আছে, ভ্যাগাস নার্ভ স্টিমুলেটেড হয়ে যায়। এবং আমরা যখন এন্টেরিক নিউরন নিয়ে পড়বো তখন আমরা জানবো যে আমাদের ডাইজেস্টিভ সিস্টেম বরাবর একটা নার্ভ আমরা জানবো, নার্ভাস সিস্টেম সম্বন্ধে পড়বো, সেটাকে বলে এন্টেরিক নার্ভাস সিস্টেম। সেই যে এন্টেরিক নার্ভাস সিস্টেম, তার এন্টেরিক নিউরন কি হয়েছে, স্টিমুলেটেড হয়ে যায়। তাহলে আমি দুটো জিনিস বললাম, কি বললাম, একটা বললাম ভ্যাগাস নার্ভ আর একটা কি বললাম, এন্টেরিক নিউরন। এন্টেরিক নিউরন, এই দুটো জিনিস যখন স্টিমুলেটেড হয়ে যায়, এরা তখন কি ছাড়ে, এরা অ্যাসিটাইল কোলিন ছাড়ে। এরা কি ছাড়ে, অ্যাসিটাইল কোলিন। ঠিক আছে, শক্ত লাগলে আমাকে থামাবেন, আমি আবার বলবো, কারণ এটা যে কনসেপ্ট, এটা ভার্চুয়াল প্ল্যাটফর্মে বোঝা খুব শক্ত। আমি সেই জন্য বোর্ডের ব্যবহার করছি যাতে আপনাদের সুবিধা হয়। কিছু কারণ আমি বললাম যার জন্য কি হয়, আমাদের ভ্যাগাস নার্ভ এবং এন্টেরিক নিউরন স্টিমুলেটেড হয়ে যায়। এবং এরা কি ছাড়ে, এরা অ্যাসিটাইল কোলিন নামক এক ধরনের নিউরোট্রান্সমিটার ছাড়ে। অ্যাসিটাইল কোলিন, ACETYL, অ্যাসিটাইল কোলিন, CHOLIN। ঠিক আছে, শর্টে আমরা এইভাবে লিখি ACH। বোঝাতে পারলাম, বোঝাতে পারলাম? আচ্ছা, তাহলে কিছু কারণের জন্য যখন আমাদের এই ভ্যাগাস নার্ভ এবং এন্টেরিক নিউরন স্টিমুলেটেড হয়ে যায়, এরা তখন কি ছাড়ছে, অ্যাসিটাইল কোলিন ছাড়ছে। এবার এই অ্যাসিটাইল কোলিন যায় কোথায়? আমাদের স্টমাকে কিছু সেলস আছে, সেগুলো আমরা বলবো, সেই সেলসগুলোর কাছে অ্যাসিটাইল কোলিন গিয়ে পৌঁছাবে। ঠিক আছে, এটা হচ্ছে অ্যাসিটাইল কোলিনের সিক্রেশন হলো, আমরা বুঝলাম। এবার আমাদের স্টমাকে এক ধরনের সেল থাকে যেটাকে বলে জি সেল, এক ধরনের সেল থাকে যেটাকে বলা হয় জি সেল। ঠিক আছে, এই যে সেলটা জি সেল যেটা স্টমাকে থাকে, এর মধ্যে থাকে গ্যাস্ট্রিন। তাহলে অ্যাসিটাইল কোলিন এসে কোথায় পৌঁছালো, অ্যাসিটাইল কোলিন প্রথমে এসে জি সেলে পৌঁছালো। এবারে জি সেলে এই অ্যাসিটাইল কোলিনের রিসেপ্টর রয়েছে, তার সঙ্গে অ্যাসিটাইল কোলিন বাইন্ড করে দেয়। রিসেপ্টর মানে কি, তালা আর চাবির কনসেপ্ট। ঠিক আছে, একটা চাবিকে আমি যদি একটা তালার মধ্যে ঢোকাই, তাহলে যে চাবিটা আমার বাড়ির তালা খুলবে, সেই চাবিটা কি আপনার বাড়ির তালা খুলবে? খুলবে না। তাহলে আপনার বাড়ির তালার জন্য আলাদা চাবি, আমার বাড়ির তালার জন্য আলাদা চাবি, তাই তো? প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল চাবির জন্য ইন্ডিভিজুয়াল তালা থাকে। ঠিক সেরকম প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল জিনিসের জন্য ইন্ডিভিজুয়াল রিসেপ্টর থাকে। অ্যাসিটাইল কোলিন তার নিজস্ব রিসেপ্টরেই কিন্তু বাইন্ড করতে পারবে, অন্য কোনো রিসেপ্টরে বাইন্ড করতে পারবে না। বুঝাতে পারলাম? উত্তর লাগবে। একটা সেলের মধ্যে অনেকগুলো রিসেপ্টর থাকতে পারে, কিন্তু কোনো একটা রিসেপ্টর সেই জিনিসটাই বাইন্ড করবে, অ্যাসিটাইল কোলিন তার নিজস্ব রিসেপ্টরই বাইন্ড করবে। সেলে যদি অন্য কোনো কিছু রিসেপ্টর থাকে, তার মধ্যে কিন্তু অ্যাসিটাইল কোলিন বাইন্ড করতে পারবে না। তার মানে অ্যাসিটাইল কোলিন যখন আমাদের স্টমাকে থাকা জি সেলে বাইন্ড করছে, তার মানে অ্যাসিটাইল কোলিনের জন্য নিশ্চয়ই কোনো রিসেপ্টর আমাদের এই জি সেলের মধ্যে রয়েছে, তাই তো? এই রিসেপ্টরটাকে বলে M3 মাস্কারিনিক রিসেপ্টর। কি বলা হয়? M3 মাস্কারিনিক রিসেপ্টর। বোঝাতে পারলাম? অ্যাসিটাইল কোলিনের রিসেপ্টরকে বলা হয় মাস্কারিনিক রিসেপ্টর। ঠিক আছে, তাহলে জি সেলের মধ্যে কি রয়েছে, M3 মাস্কারিনিক রিসেপ্টর, যার জন্য অ্যাসিটাইল কোলিন এসে জি সেলে বাইন্ড করবে। এই অবধি বোঝাতে পারলাম? খুব শক্ত লাগছে? আমরা যখন খাবারকে চোখের সামনে দেখছি, বা আমরা খাবারের গন্ধ পাচ্ছি, বা কোনো খাবার নিয়ে আলোচনা হচ্ছে সেটা আমরা কানে শুনছি, বা খাবার নিয়ে চিন্তা ভাবনা করছি, বা অ্যাকচুয়ালি আমরা খাবারটাকে যখন খাচ্ছি, তখন কি বললাম, আমাদের ভ্যাগাস নার্ভ এবং এন্টেরিক নিউরন স্টিমুলেটেড হয়ে যায়। তখন তারা কি ছাড়ে, অ্যাসিটাইল কোলিন। ঠিক আছে, এই অ্যাসিটাইল কোলিন কোথায় গিয়ে বাইন্ড করবে, আমাদের স্টমাকে থাকা জি সেলে বাইন্ড করবে। ঠিক আছে, এবার জি সেলের মধ্যে কোথায় গিয়ে বাইন্ড করবে, তার একটা রিসেপ্টর রয়েছে, অ্যাসিটাইল কোলিনের রিসেপ্টর রয়েছে জি সেলে, যেটাকে বলা হয় M3 মাস্কারিনিক রিসেপ্টর। এই অ্যাসিটাইল কোলিন এসে জি সেলের M3 মাস্কারিনিক রিসেপ্টরে বাইন্ড করবে। বোঝাতে পারলাম? আচ্ছা, যখন অ্যাসিটাইল কোলিন এসে জি সেলের M3 মাস্কারিনিক রিসেপ্টরে বাইন্ড করবে, তখন জি সেল কি হয়ে যাবে, স্টিমুলেটেড হয়ে যাবে, অ্যাক্টিভেটেড হয়ে যাবে, উত্তেজিত হয়ে যাবে। আর তার জন্য কি হবে, এই জি সেলের মধ্যে থাকে গ্যাস্ট্রিন, তখন গ্যাস্ট্রিনকে রিলিজ করে দেবে। গ্যাস্ট্রিন হচ্ছে এক প্রকার হরমোন। ঠিক আছে, তাহলে কিসের রিলিজ করলো জি সেল, গ্যাস্ট্রিন রিলিজ করলো। বোঝাতে পারলাম? বোঝাতে পারলাম? জি সেলের মধ্যে কি থাকে, গ্যাস্ট্রিন থাকে। ঠিক আছে, এবার জি সেলের মধ্যে যখন অ্যাসিটাইল কোলিন এসে তার রিসেপ্টরে বাইন্ড করলো, অর্থাৎ M3 মাস্কারিনিক রিসেপ্টরে বাইন্ড করলো, তখন জি সেল কি হয়ে গেল, স্টিমুলেটেড হয়ে গেল, অ্যাক্টিভেটেড হয়ে গেল। ঠিক আছে, আর জি সেল যখন স্টিমুলেটেড হয়ে গেল, অ্যাক্টিভেটেড হয়ে গেল, তখন জি সেলের মধ্যে গ্যাস্ট্রিন নামক যে হরমোন আছে সেটাকে সে ছেড়ে দেবে।
ক্লিয়ার? ক্লিয়ার? আমি একটা কথা বলছি, ভার্চুয়াল প্ল্যাটফর্মে মানে আমি দেখুন আমি পড়িয়ে যেতেই পারি, আপনাদের যদি রেসপন্স না পাই আমাদের কাছে কিন্তু বোঝা সম্ভব না যে আপনারা বুঝতে পারছেন না একটু রেসপন্স লাগবে। হ্যাঁ স্যার বুঝতে পেরেছি, না স্যার বুঝতে পারিনি। হ্যাঁ সেটা বলুন। যখন আমরা খাবারকে চোখের সামনে দেখছি বা খাবারের গন্ধ পাচ্ছি বা খাবার নিয়ে কোনো আলোচনা হচ্ছে সেটা আমার কানে আসছে বা আমি অ্যাকচুয়ালি খাবারটাকে খাচ্ছি, তখন আমাদের শরীরে কি হয়, আমাদের ভ্যাগাস নার্ভ এবং এন্টারিক নিউরন এগুলো স্টিমুলেটেড হয়ে যায়। ভ্যাগাস নার্ভ আমরা শুনেছি তো, 10th ক্রানিয়াল নার্ভ। এই ভ্যাগাস নার্ভ এবং এন্টারিক নিউরন স্টিমুলেটেড হয়ে যায়, তখন তারা কি ছাড়ে, তখন তারা অ্যাসিটাইল কোলিন ছাড়ে। কি ছাড়ে তারা? অ্যাসিটাইল কোলিন ছাড়ে। এই অবধি বুঝতে পারলাম? আপনারা বলুন, একজন একজন করে বলুন। যখন আমি খাবারকে চোখের সামনে দেখছি বা আমি খাবারটা গন্ধ পাচ্ছি বা খাবার নিয়ে আলোচনা হচ্ছে, সেই শব্দ আমার কানে আসছে বা খাবার নিয়ে আমি চিন্তা ভাবনা করছি বা আমি খাবারটাকে খাচ্ছি, তখন আমাদের ভ্যাগাস নার্ভ আর এন্টারিক নিউরন কি হয়ে যায়, স্টিমুলেটেড হয়ে যায়। তখন তারা কি ছাড়ে? অ্যাসিটাইল কোলিন। কি ছাড়ে? অ্যাসিটাইল কোলিন। এবার এই যে অ্যাসিটাইল কোলিন ছাড়লো, এই অ্যাসিটাইল কোলিনটা কোথায় এসে পৌঁছাবে? স্টমাকে থাকা জি সেলে পৌঁছাবে। স্টমাকে থাকা জি সেলে পৌঁছাবে। বোঝাতে পারলাম? এই অ্যাসিটাইল কোলিন এসে জি সেলের সঙ্গে আটকে যাবে, বাইন্ড করে যাবে। কোথায় বাইন্ড করবে? জি সেলে একটা রিসেপ্টর রয়েছে যেটা বলে এন্ট্রি মাস্কারিনিক রিসেপ্টর, তার সঙ্গে বাইন্ড করে যাবে। বোঝাতে পারলাম? না বুঝলে এখনো বলুন, আবার বলবো। বোঝা গেছে? এবার যখন অ্যাসিটাইল কোলিন এসে জি সেলের এই রিসেপ্টর অর্থাৎ এন্ট্রি মাস্কারিনিক রিসেপ্টরে বাইন্ড করে যায়, তখন জি সেল কি হয়ে যায়? স্টিমুলেটেড হয়ে যায়, অ্যাক্টিভেটেড হয়ে যায়, উত্তেজিত হয়ে যায়। ঠিক আছে? যখন জি সেল উত্তেজিত হয়ে যায় তখন এই জি সেলের মধ্যে যে গ্যাস্ট্রিন থাকে সে সেটাকে তখন ছেড়ে দেয়। এই গ্যাস্ট্রিনটা কি? গ্যাস্ট্রিন হচ্ছে এক ধরনের হরমোন। ঠিক আছে? বোঝাতে পারলাম? জি সেল স্টিমুলেটেড হয়ে গেলে সে কি ছাড়বে? তার মধ্যে যে গ্যাস্ট্রিন নামক হরমোনটা আছে সেটাকে ছেড়ে দেবে। বোঝাতে পারলাম? এবার এই গ্যাস্ট্রিন আসবে কোথায়? গ্যাস্ট্রিন স্টমাকে আরো দুটো কোষের নাম বলবো, সেখানে গিয়ে গ্যাস্ট্রিন বাইন্ড করবে। একটা সেলের নাম হচ্ছে ইসিএল সেল, যার পুরো নাম হচ্ছে এন্টারোক্রোমাফিন লাইক সেল। ইসিএল সেল পুরো নাম কি বললাম? এন্টারোক্রোমাফিন লাইক সেল। লিখে দিচ্ছি আমি নাম। এন্টারোক্রোমাফিন, CHROMAFFIN, এন্টারোক্রোমাফিন লাইক সেল। ঠিক আছে? এত বড় নাম যদি মনে না থাকে ইসিএল সেল মনে রাখতে হবে। ঠিক আছে? স্টমাকে ইসিএল সেল থাকে এবং আরেকটা সেল বললাম যেখানে এসে গ্যাস্ট্রিন বাইন্ড করবে, সেটার নাম হচ্ছে প্যারাইটাল সেল। সেটার নাম কি বললাম? প্যারাইটাল সেল। এটা হচ্ছে প্যারাইটাল সেল। প্যারাইটাল সেল। এই দুটো সেলেই এসে গ্যাস্ট্রিন কি হবে? বাইন্ড করে যাবে। বোঝাতে পারলাম না পারলাম না? একটা ইসিএল সেল অর্থাৎ এন্টারোক্রোমাফিন লাইক সেল, আর একটা হচ্ছে প্যারাইটাল সেল। ঠিক আছে? এন্টারোক্রোমাফিন লাইক সেল লিখে দিয়েছি। বোর্ডের লেখাটা বোধহয় ঠিকঠাক দেখা যাচ্ছে না, না? জুম করতে হবে একটু। আচ্ছা, ছবিটা বোঝা যাচ্ছে? ছবিটা আচ্ছা, তাহলে এই সেলটার নাম হচ্ছে ইসিএল। ই ফর ইংল্যান্ড, সি ফর কটক আর এল ফর লন্ডন। ঠিক আছে? ইসিএল, ই ফর এলিফ্যান্ট, সি ফর ক্যাট, এল ফর লায়ন। ঠিক আছে? ই ফর এলিফ্যান্ট, হ্যাঁ, লায়ন, লায়ন। পুরো সেলটার নাম হচ্ছে এন্টারোক্রোমাফিন লাইক সেল। এন্টারোক্রোমাফিন লাইক সেল। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা তিনটে সেলের নাম আমরা জানলাম স্টমাকে। কি কি সেলের নাম জানো? একটা জি সেল, একটা ইসিএল সেল, একটা প্যারাইটাল সেল। ঠিক আছে? অ্যাসিটাইল কোলিন এসে কার সঙ্গে বাইন্ড করলো? জি সেলের সঙ্গে বাইন্ড করলো, তাই তো?
এবার জি সেলের সাথে যখন বাইন্ড করলো তার রিসেপ্টর কি আছে অ্যাসিটাইলকোলিনের মাস্কারেনিক রিসেপ্টর কি বলেছি M3 মাস্কারেনিক রিসেপ্টর সেখানে বাইন্ড করলো তখন জি সেল স্টিমুলেট হয়ে গেল জি সেল তখন কি ছাড়লো গ্যাস্ট্রিন নামক হরমোন ছাড়লো পরিষ্কার পরিষ্কার এবার এই যে গ্যাস্ট্রিন যে বেরোলো এই গ্যাস্ট্রিন আরো দুটো সেলে এসে বাইন্ড করবে কোন কোন সেলে বাইন্ড করবে একটা হচ্ছে ইসিএল সেলে বাইন্ড করবে একটা হচ্ছে প্যারাইটাল সেলে বাইন্ড করবে ক্লিয়ার আচ্ছা তার মানে ইসিএল সেল এবং প্যারাইটাল সেল এখানে নিশ্চয়ই এই দুটো সেলে নিশ্চয়ই গ্যাস্ট্রিনের রিসেপ্টর আছে সেই জন্যই বাইন্ড করবে প্রত্যেকটা আলাদা আলাদা জিনিসের আলাদা আলাদা রিসেপ্টর থাকে গ্যাস্ট্রিন নিশ্চয়ই অ্যাসিটাইলকোলিনের রিসেপ্টরে বাইন্ড করতে পারবে না বা অ্যাসিটাইলকোলিন নিশ্চয়ই গ্যাস্ট্রিনের রিসেপ্টরে বাইন্ড করতে পারবে না প্রত্যেকটা আলাদা আলাদা চাবির আলাদা আলাদা তালা থাকে আপনার বাড়ির চাবি আপনার বাড়িরই তালা খুলবে আমার বাড়ির তালা খুলতে পারবে না আবার আমার বাড়ির চাবি আমার বাড়ির তালা খুলবে আপনার বাড়ির তালা খুলতে পারবে না তাই তো তাহলে গ্যাস্ট্রিনের রিসেপ্টর নিশ্চয়ই আমি ইসিএল সেলেও পাবো আর এই গ্যাস্ট্রিনের রিসেপ্টর আমি নিশ্চয়ই প্যারাইটাল সেলেও পাবো দুই জায়গাতে গ্যাস্ট্রিনের রিসেপ্টর রয়েছে সেই জন্য এই দুটো সেলেই গ্যাস্ট্রিন এসে বাইন্ড করছে বোঝাতে পারলাম আচ্ছা এই যে গ্যাস্ট্রিনের যে রিসেপ্টর যেটা ইসিএল সেল এবং প্যারাইটাল সেলে পাবো সেটাকে বলে সিসিকেবি রিসেপ্টর কি বলা হয় সিসিকেবি রিসেপ্টর রিসেপ্টর পুরো কথাটা হচ্ছে পুরো নামটা হচ্ছে কোলেসিস্টেকাইনিন বি রিসেপ্টর অনেক সময় এটাকে কোলেসিস্টেকাইনিন 2 রিসেপ্টরও বলা হয় কোলেসিস্টেকাইনিন বি রিসেপ্টর ঠিক আছে লিখে দেবো নামটা কোলেসিস্টেকাইনিন বি রিসেপ্টর বোঝাতে পারলাম কোলেসিস্টেকাইনিন বি রিসেপ্টর বা কোলেসিস্টেকাইনিন 2 রিসেপ্টর ঠিক আছে সিসিকেবি বা CCK2 রিসেপ্টর ঠিক আছে কোলেসিস্টেকাইনিন বি বি ফর বোম্বে ঠিক আছে কোলেসিস্টেকাইনিন বি রিসেপ্টর কোথায় রয়েছে ইসিএল সেলে রয়েছে আবার প্যারাইটাল সেলে রয়েছে তাহলে সেখানে সে কে বাইন্ড করে গেল গ্যাস্ট্রিন বাইন্ড করে গেল শুনতে পেলাম না দুটো সেলেই আছে কারণ একই রিসেপ্টর থাকতেই হবে গ্যাস্ট্রিনের জন্য সেই জন্য দুটো সেলে বাইন্ড করছে অন্য রিসেপ্টর তো গিয়ে গ্যাস্ট্রিন বাইন্ড করতে পারবে না ক্লিয়ার এবার যখন গ্যাস্ট্রিন এসে প্যারাইটাল সেলে বাইন্ড করলো এই যে গ্যাস্ট্রিন যখন এসে প্যারাইটাল সেলে বাইন্ড করলো তখন কি হয়ে যাবে প্যারাইটাল সেল তখন হাইড্রোক্লোরিক অ্যাসিড ছাড়তে লাগবে বোঝাতে পারলাম একটু আগে আমি কি বলেছিলাম যে যত বেশি গ্যাস্ট্রিনের রিলিজ হবে তত বেশি হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেট হবে ঠিক আছে একটু পরেই আমরা যখন রোগ নিয়ে পড়বো তখন আমরা পড়বো একটা বিশেষ ধরনের রোগ পড়বো ঠিক আছে যেখানে আমরা দেখবো যে গ্যাস্ট্রিনের সিক্রেশন বেড়ে যায় আর যেহেতু গ্যাস্ট্রিনের সিক্রেশন বেড়ে যায় তাহলে কি হবে দেয়ার উইল বি হাইপার সিক্রেশন অফ অ্যাসিড বুঝতে পারছি আপনারা শুনে থাকবেন জলিঙ্গার এলিসন সিনড্রোম শুনেছেন জলিঙ্গার এলিসন সিনড্রোম ওখানে কি হয় ওখানে গ্যাস্ট্রিনের সিক্রেশন বেড়ে যায় আমরা পরে পড়বো প্যানক্রিয়াস এবং ডিওডেনামের মধ্যে এক ধরনের টিউমারের মতো জিনিস তৈরি হয়ে যায় আমরা পরে ডিটেলসে পড়বো ঠিক আছে যার কারণে কি হয় গ্যাস্ট্রিনের সিক্রেশন বেড়ে যায় ঠিক আছে এই যে টিউমারের মধ্যে যে জিনিসগুলো তৈরি হলো এগুলো বলে গ্যাস্ট্রিনোমা এগুলোকে কি বলা হয় গ্যাস্ট্রিনোমা ঠিক আছে এই যে গ্যাস্ট্রিনোমা গুলো তৈরি হয়ে গেছে কোথায় তৈরি হয়েছে প্যানক্রিয়াস এবং স্মল ইন্টেস্টাইনের কোথায় ডিওডেনামে ঠিক আছে এই গ্যাস্ট্রিনোমা গুলো তখন কি ছাড়ে গ্যাস্ট্রিন ছাড়ে আর যেহেতু গ্যাস্ট্রিনের সিক্রেশন বেড়ে যায় এই গ্যাস্ট্রিনের সিক্রেশন বাড়লে কি হয় বলেছি হাইড্রোক্লোরিক অ্যাসিডের সিক্রেশন বেড়ে যায় বুঝতে পারছি সেই জন্য কি হয় এই জলিঙ্গা এলিসন সিনড্রোমে প্রচন্ড পরিমাণ অ্যাসিড তৈরি হতে লাগে যার জন্য ফার্স্ট লাইন অফ ট্রিটমেন্ট হচ্ছে পিপিআই দিতে হয় বুঝতে পারলাম তাহলে একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যত গ্যাস্ট্রিনের সিক্রেশন বাড়বে তত হাইড্রোক্লোরিক অ্যাসিডের সিক্রেশন বাড়বে ক্লিয়ার আচ্ছা এটা একটা পাথওয়ে হাইড্রোক্লোরিক অ্যাসিডের সিক্রেশন এবার আরো পাথওয়ে আছে এই গ্যাস্ট্রিন এসে কোথায় বাইন্ড করেছে ইসিএল সেলে বাইন্ড করেছে ঠিক আছে
এই গ্যাস্ট্রিন এসে ইসিএল সেলও বাইন্ড করেছে তো, এই যে সিসিকেবি রিসেপ্টর তো ইসিএল সেলও রয়েছে, সেখানেও বাইন্ড করেছে। বোঝাতে পারছি? বোঝাতে পারছি? আচ্ছা, একটু রেসপন্স লাগবে। আবার এই যে অ্যাসিটাইল কোলিন যেটা জি সেলে বাইন্ড করেছে, এই অ্যাসিটাইল কোলিনের একটা পার্ট এসে আমরা দেখবো ইসিএল সেলে বাইন্ড করবে। তার মানে নিশ্চয়ই ইসিএল সেলে আরেক প্রকার রিসেপ্টর আমরা পাবো অ্যাসিটাইল কোলিনের জন্য। বোঝাতে পারছি? এবার অ্যাসিটাইল কোলিনের রিসেপ্টর আলাদা, সেটা কি মাস্কারিনিক রিসেপ্টর, তাই তো? তার মানে ইসিএল সেলের মধ্যে আমরা কি পাচ্ছি? গ্যাস্ট্রিনের জন্য রিসেপ্টর পাচ্ছি সিসিকেবি রিসেপ্টর, আবার অ্যাসিটাইল কোলিনের জন্য আমরা রিসেপ্টর পাচ্ছি মাস্কারিনিক রিসেপ্টর। বোঝা গেল? এবার ইসিএল সেলে যখন গ্যাস্ট্রিন এসে বাইন্ড করলো সিসিকেবি রিসেপ্টরে এবং অ্যাসিটাইল কোলিন এসে বাইন্ড করলো মাস্কারিনিক রিসেপ্টরে, তখন ইসিএল সেল স্টিমুলেটেড হয়ে যাবে। বোঝাতে পারলাম? ইসিএল সেল অ্যাক্টিভেটেড হয়ে যাবে, মানে উত্তেজিত হয়ে উঠবে। তখন ইসিএল সেলের মধ্যে থাকে হিস্টামিন, তখন হিস্টামিনকে রিলিজ করে দেবে। বোঝাতে পারলাম? বোঝাতে পারলাম? এবার এই যে হিস্টামিনের যে রিলিজ হলো ইসিএল সেল থেকে, হিস্টামিন কোথায় এসে বাইন্ড করবে? প্যারাইটাল সেলে বাইন্ড করবে। ক্লিয়ার? ক্লিয়ার? তাহলে প্যারাইটাল সেলের মধ্যে নিশ্চয়ই হিস্টামিনের জন্য কোনো রিসেপ্টর রয়েছে, সেই জন্য হিস্টামিন বাইন্ড করতে পারবে। হিস্টামিন এসে নিশ্চয়ই গ্যাস্ট্রিনের রিসেপ্টরে বাইন্ড করবে, সেটা হতে পারে না, তাই তো? এই প্যারাইটাল সেলে হিস্টামিনের জন্য যে রিসেপ্টর রয়েছে সেটাকে বলে H2 রিসেপ্টর, হিস্টামিন H2 রিসেপ্টর। বোঝাতে পারলাম? এবার হিস্টামিন এসে যখনই শুনতে পেলাম না? হ্যাঁ, প্যারাইটাল সেলে এসে বাইন্ড করবে। ইসিএল সেল থেকে যে হিস্টামিন বেরোচ্ছে সেটাও এসে প্যারাইটাল সেলে বাইন্ড করবে। কোথায় বাইন্ড করবে? হিস্টামিনের নিজস্ব রিসেপ্টর রয়েছে প্যারাইটাল সেলে, যেটা নাম হচ্ছে H2 রিসেপ্টর। ঠিক আছে? হিস্টামিন H2 রিসেপ্টর। ক্লিয়ার? ক্লিয়ার? আচ্ছা, এবার যখন হিস্টামিন এসে H2 রিসেপ্টরে বাইন্ড করে গেল প্যারাইটাল সেলে, তখনও কিন্তু প্যারাইটাল সেল অ্যাসিড ছাড়বে। বোঝাতে পারলাম? বোঝাতে পারলাম? এবার তাহলে প্যারাইটাল সেল থেকে এই যে অ্যাসিড যে সিক্রেশন হচ্ছে তার আমরা দুটো পদ্ধতি জানলাম আপাতত, আরো একটা পদ্ধতি রয়েছে। কি কি পদ্ধতি জানলাম? যখন গ্যাস্ট্রিন এসে প্যারাইটাল সেলে বাইন্ড করবে তখন প্যারাইটাল সেল কি করবে? HCl ছাড়বে। যখন হিস্টামিন এসে H2 রিসেপ্টরে বাইন্ড করবে, অর্থাৎ প্যারাইটাল সেলে H2 রিসেপ্টরে বাইন্ড করবে, তখনও প্যারাইটাল সেল হাইড্রোক্লোরিক অ্যাসিড ছাড়বে। বোঝাতে পারছি? এবং এই অ্যাসিটাইল কোলিন সে ডাইরেক্টলি এসব প্যারাইটাল সেলে বাইন্ড করতে পারে। বোঝাতে পারলাম? তার মানে ডেফিনেটলি প্যারাইটাল সেলের মধ্যেও এই অ্যাসিটাইল কোলিনের রিসেপ্টর রয়েছে। বোঝাতে পারছি? তার মানে প্যারাইটাল সেলের মধ্যে নিশ্চয়ই আমরা মাস্কারিনিক রিসেপ্টর পাবো, M3 মাস্কারিনিক রিসেপ্টর, যেখানে অ্যাসিটাইল কোলিন এসে বাইন্ড করবে। ক্লিয়ার না? ক্লিয়ার না? যদি প্যারাইটাল সেলের মধ্যে অ্যাসিটাইল কোলিন এসে বাইন্ড করে ডাইরেক্টলি, কখনো প্যারাইটাল সেল কি করবে? হাইড্রোক্লোরিক অ্যাসিড ছাড়বে। তার মানে আমরা তিনটে উপায় দেখলাম যে প্যারাইটাল সেল হাইড্রোক্লোরিক অ্যাসিড ছাড়তে পারে। কি কি? একটা, যখন প্যারাইটাল সেলের মধ্যে গ্যাস্ট্রিন এসে বাইন্ড করে তখনও প্যারাইটাল সেল হাইড্রোক্লোরিক অ্যাসিড ছাড়ে। একটা হচ্ছে প্যারাইটাল সেলের মধ্যে যখন হিস্টামিন এসে বাইন্ড করে তখনও প্যারাইটাল সেল হাইড্রোক্লোরিক অ্যাসিড ছাড়ে। এবং আরেকটা উপায় কি দেখলাম? যখন প্যারাইটাল সেলের মধ্যে এসে অ্যাসিটাইল কোলিন বাইন্ড করে তখনও কিন্তু প্যারাইটাল সেল হিস্টামিন ছাড়ে। বোঝাতে পারলাম না পারলাম না? ক্লিয়ার? এর মধ্যে মেজর পাথওয়েটা জানেন? মেজর পাথওয়ে হচ্ছে অ্যাসিড সিক্রেশনের এই হিস্টামিনের পাথওয়েটা। আমি লাল দিয়ে করছি, এটা হচ্ছে মেজর পাথওয়ে। ক্লিয়ার? ক্লিয়ার? বিফোর উই প্রসিড ফার্দার, আমার মনে হয় আমি কয়েকটা প্রশ্ন করে দেখি আপনারা কলেজ উত্তর দিতে পারেন, তারপরে আমরা এগোবো। নাহলে কি ফার্দার এগিয়ে গেলে যদি এই কনসেপ্টটা ক্লিয়ার না হয় আমরা ওষুধের কাজটা বুঝতে পারবো না। করবো প্রশ্ন? আপত্তি নেই তো? কি কি কারণে আমি বললাম যে অ্যাসিড সিক্রেশন হয়? কি কি কারণে হয়? কেউ একজন? খাবারের কথা শুনলে বা সেটা নিয়ে চিন্তা করলে, তারপরে শুনতে পেলাম না, চোখের সামনে দেখলে, তারপরে তার ঘ্রাণ পেলে, গন্ধ পেলে, তাই তো? স্মেল। আর কি বললাম? চোখের সামনে দেখলে বললাম, তাই তো?
তার গন্ধ পেলে বললাম, খাবারের কথা শুনলে বা সেটা নিয়ে আলোচনা হচ্ছে সেটা আমি শুনলাম, বা সেটা নিয়ে চিন্তা ভাবনা করছি, বা কি বললাম আমি সেটাকে অ্যাকচুয়ালি খাচ্ছি, তখন আমাদের শরীর কি করে? আমি দুটো জিনিসের নাম বলেছি, একটা এন্টেরিক নিউরন আর একটা ভ্যাগাস নার্ভ। বলেছিলাম ভ্যাগাস নার্ভ অর্থাৎ 10th ক্র্যানিয়াল নার্ভ আর একটা এন্টেরিক নিউরন, এরা কি হয়ে যায় তখন? স্টিমুলেটেড হয়ে যায়, অ্যাক্টিভেটেড হয়ে যায়, উত্তেজিত হয়ে যায়। ঠিক আছে? তখন তারা কি ছাড়ে? অ্যাসিটাইলকোলিন। ঠিক আছে? এই অ্যাসিটাইলকোলিন আমরা দেখলাম যে 3টে সেল স্টমাকে আমরা আলোচনা করলাম যার মধ্যে বাইন্ড করে। কোন কোন 3টে সেল অ্যাসিটাইলকোলিন বাইন্ড করে বলুন? জি সেল, ভেরি গুড। তারপরে ইসিএল সেল, এন্টারোক্রোমাফিন লাইক সেল। আর কোথায় এসে বাইন্ড করে? প্যারাইটাল সেল, ভেরি গুড। তার মানে অ্যাসিটাইলকোলিনের রিসেপ্টর নিশ্চয়ই জি সেলেও রয়েছে, ইসিএল সেলেও রয়েছে এবং প্যারাইটাল সেলেও রয়েছে। ঠিক আছে? এবার এই অ্যাসিটাইলকোলিনের রিসেপ্টরকে কি বলা হয়? মাস্কারিনিক রিসেপ্টর। কি বলা হয়? মাস্কারিনিক রিসেপ্টর। ঠিক আছে? তার মানে জি সেলেও মাস্কারিনিক রিসেপ্টর রয়েছে, ইসিএল সেলেও মাস্কারিনিক রিসেপ্টর রয়েছে এবং প্যারাইটাল সেলেও মাস্কারিনিক রিসেপ্টর রয়েছে। সেই জন্যই 3টে সেলে অ্যাসিটাইলকোলিন এসে বাইন্ড করতে পারছে, তাই তো? এবার অ্যাসিটাইলকোলিন যখন জি সেলের এই মাস্কারিনিক রিসেপ্টরে অর্থাৎ এন্ট্রি মাস্কারিনিক রিসেপ্টরে বাইন্ড করে যায়, তখন জি সেল কি হয়ে যাবে? স্টিমুলেটেড হয়ে যাবে, অ্যাক্টিভেটেড হয়ে যাবে, উত্তেজিত হয়ে যাবে। ঠিক আছে? তখন জি সেলের মধ্যে কি থাকে বলেছি? কি ছাড়ে তখন? ভেরি গুড, গ্যাস্ট্রিন নামক হরমোন ছাড়ে। ঠিক আছে? এই গ্যাস্ট্রিন যে ছাড়লো জি সেল, এই গ্যাস্ট্রিন স্টমাকে আরো দুটো সেলে এসে বাইন্ড করে। কোন কোন সেলে বাইন্ড করে? ভেরি গুড, ইসিএল সেল এবং প্যারাইটাল সেল। ইসিএল সেল এবং প্যারাইটাল সেল, তাই তো? ভেরি গুড। এবার গ্যাস্ট্রিন যখন ইসিএল সেল এবং প্যারাইটাল সেলে বাইন্ড করছে, তার মানে আমরা বলতে পারি যে এই গ্যাস্ট্রিনের রিসেপ্টর নিশ্চয়ই ইসিএল সেল এবং প্যারাইটাল সেল দুটোতেই রয়েছে, সেই জন্যই বাইন্ড করতে পারছে। গ্যাস্ট্রিন তো নিশ্চয়ই অ্যাসিটাইলকোলিনের রিসেপ্টরে গিয়ে বাইন্ড করবে না। তোমরা গ্যাস্ট্রিনের নিজস্ব রিসেপ্টর আছে ইসিএল সেল এবং প্যারাইটাল সেলে। গ্যাস্ট্রিনের রিসেপ্টরকে কি বলা হয় বলেছি আমি? ভেরি গুড, সিসিকেবি রিসেপ্টর বলে সিস্টাকাইনিন বি রিসেপ্টর, বা অনেক সময় এটাকে সিসিকে2 রিসেপ্টরও বলা হয়, বলে সিস্টাকাইনিন 2 রিসেপ্টর। ঠিক আছে? তাহলে গ্যাস্ট্রিন এসে ইসিএল সেলেরও সিসিকেবি রিসেপ্টরে বাইন্ড করলো, গ্যাস্ট্রিন এসে প্যারাইটাল সেলেরও সিসিকেবি রিসেপ্টরে বাইন্ড করলো। ক্লিয়ার? এবার গ্যাস্ট্রিন যখন প্যারাইটাল সেলের সিসিকেবি রিসেপ্টরে এসে বাইন্ড করলো, তখন প্যারাইটাল সেল কি ছাড়বে? না, হাইড্রোক্লোরিক অ্যাসিড ছাড়বে। ভেরি গুড। প্যারাইটাল হাইড্রোক্লোরিক অ্যাসিড প্যারাইটাল সেল থেকে বেরোয়, এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে? তাহলে গ্যাস্ট্রিন যখন এসে প্যারাইটাল সেলে বাইন্ড করলো, তখন প্যারাইটাল সেল কি ছাড়বে? হাইড্রোক্লোরিক অ্যাসিড ছাড়বে। ক্লিয়ার? ক্লিয়ার? আচ্ছা, এবার এই গ্যাস্ট্রিন যখন ইসিএল সেলে বাইন্ড করলো, তখন ইসিএল সেল কি ছাড়বে? ইসিএল সেল তো স্টিমুলেটেড হয়ে গেছে। ভেরি গুড, হিস্টামিন ছাড়বে। ঠিক আছে? আবার অ্যাসিটাইলকোলিন এসে যখন ইসিএল সেলে বাইন্ড করলো তার মাস্কারিনিক রিসেপ্টরে, তখন ইসিএল সেলে কি ছাড়বে? হিস্টামিন ছাড়বে, তাই তো? তার মানে গ্যাস্ট্রিন যখন ইসিএল সেলে বাইন্ড করছে তখনও ইসিএল সেল হিস্টামিন ছাড়ছে, অ্যাসিটাইলকোলিন এসে যখন ইসিএল সেলে বাইন্ড করছে তখনও ইসিএল সেল হিস্টামিন ছাড়ছে। ক্লিয়ার? এই হিস্টামিন কোথায় এসে বাইন্ড করবে? প্যারাইটাল সেলে বাইন্ড করবে। পরিষ্কার? হিস্টামিন যখন প্যারাইটাল সেলে বাইন্ড করছে তখন প্যারাইটাল সেল কি ছাড়বে? প্যারাইটাল সেল কি ছাড়বে? HCl, হাইড্রোক্লোরিক অ্যাসিড ছাড়বে। ক্লিয়ার? ক্লিয়ার? আচ্ছা, আবার যখন অ্যাসিটাইলকোলিন ডাইরেক্টলি এসে প্যারাইটাল সেলে বাইন্ড করছে, তার মানে প্যারাইটাল সেলে নিশ্চয়ই অ্যাসিটাইলকোলিনের রিসেপ্টর রয়েছে, এন্ট্রি মাস্কারিনিক রিসেপ্টর। তাহলে অ্যাসিটাইলকোলিন যখন এসে প্যারাইটাল সেলে বাইন্ড করছে তখন প্যারাইটাল সেল কি ছাড়বে? HCl ছাড়বে, তাই তো? তার মানে গ্যাস্ট্রিন বাইন্ড করলো HCl ছাড়ছে প্যারাইটাল সেল, হিস্টামিন বাইন্ড করলো প্যারাইটাল সেল HCl ছাড়ছে, আবার অ্যাসিটাইলকোলিন বাইন্ড করলো প্যারাইটাল সেল HCl ছাড়ছে। 3টে কারণের জন্য প্যারাইটাল সেল কি ছাড়ে?
হাইড্রোক্লোরিক অ্যাসিড ছাড়ে। Am I making myself clear? এবার এই তিনটে পাথওয়ের মধ্যে মেজর পাথওয়ে কোনটা, সব থেকে বেশি পরিমাণ কাজ করে যেটা অ্যাসিড ছাড়ার জন্য, সেটা হচ্ছে হিস্টামিনের পাথওয়ে। আমি তার জন্য লাল দিয়ে করেছি। বোঝাতে পারলাম? এই অবধি কি কারোর কাছে কোনো অসুবিধা আছে? কারণ আমি যে কনসেপ্টটা দিলাম, আপনি যদি কোনো ফার্মাকোলজির বই উল্টেও ফেলেন, মানে এত ক্রিটিক্যাল করে জিনিসটা লেখা আপনাদের মাথায় ঢুকবে না। আমি কিন্তু জিনিসটাকে অনেকটা সহজ করে বললাম ছবির আকারে। এটা যদি কারোর বুঝতে অসুবিধা থাকে এখনো বলুন, আমি ক্লিয়ার করে দিচ্ছি। কারণ এবার আমি ওষুধের মেকানিজম অফ অ্যাকশনে ঢুকবো। কারোর কোনো প্রবলেম নেই তো? আমি একটু বাসুদেব বাবুকে আর সৈকত বাবুকে জিজ্ঞেস করবো, আপনি একটু কনফার্মেশন দিন সবার সাথে কথা বলে যে এইটা কারোর প্রবলেম আছে কিনা। কারণ আপনি আগের দিন বলছিলেন যে কয়েকজন আছে আপনার টিমে যারা একটু উইক, ওটা একটু আপনি জেনে দেখে নিন। এটা যদি বুঝতে পারে তাহলে আমাদের ওষুধের মেকানিজম অফ অ্যাকশন ক্লিয়ার হয়ে যাবে। এই জিনিসটা ছবি তুলে বলছেন না, সে আমি পাঠিয়ে দেবো। আমার এই পুরো সেশন রেকর্ড হচ্ছে, আমার পুরো সেশন আমি সেশনের রেকর্ডিংও পাঠিয়ে দেবো, সেখানে ক্লিয়ার ফটো দিয়ে যাবেন, ছবিও দিয়ে দেবো, সব দিয়ে দেবো। কনসেপ্টটা কি বাকি মানে সবার কাছে ক্লিয়ার হয়েছে এই অবধি? আমি পুরোটা মুখস্থ বলার কথা বলছি না, আমি বলছি নামগুলো তো তৈরি করতে হবে, নামগুলো তো মনে থাকবে না। কনসেপ্টটা ক্লিয়ার কি? ওকে, এবার মার্কেটে এক ধরনের ওষুধ পাওয়া যায় যেগুলোকে বলা হয় H2 রিসেপ্টর ব্লকার, বা আরেকটু স্পেসিফিক বলতে গেলে H2 রিসেপ্টর অ্যান্টাগনিস্ট। নাম বললেই বুঝতে পারবেন। র্যানিটিডিন, ফ্যামোটিডিন, নাম শুনেছেন ওষুধগুলো? র্যানিটিডিন, ফ্যামোটিডিন, এরা কি করে? এরা এই H2 রিসেপ্টরটাকে ব্লক করে দেয়। বোঝাতে পারলাম? এবার যখন হিস্টামিন ইসিএল সেল থেকে বেরিয়ে এই প্যারাইটাল সেলের H2 রিসেপ্টরে বাইন্ড করছিল, তখন কি হচ্ছিল? প্যারাইটাল সেল কি করছিল? অ্যাসিড সিক্রেট করছিল, তাই তো? এসিএল ছাড়ছিল। এবার কোনোভাবে যদি H2 রিসেপ্টরটাকে বন্ধ করে দেওয়া যায় কোনো ওষুধ দিয়ে, তাহলে কি হিস্টামিন এসে H2 রিসেপ্টরে বাইন্ড করতে পারবে? পারবে না। তাহলে অ্যাসিড সিক্রেশন কি কিছুটা কমবে কি কমবে না? মানে এই H2 রিসেপ্টরটাকে আমি যদি তালা চিন্তা করি আর হিস্টামিনটাকে যদি চাবি চিন্তা করি, চাবিটা এসে তালার মধ্যে ঢুকছিল, সেই জন্য অ্যাসিড সিক্রেশন হচ্ছিল। র্যানিটিডিন বা ফ্যামোটিডিন কি করলো? ওটা কাগজের মতো কাজ করলো, ও তালাটার মধ্যে কাগজ বুঝে দিল। তাহলে কি চাবিটা ঢুকবে তালার মধ্যে? বোঝাতে পারলাম? চাবিটা যখন তালার মধ্যে ঢুকছে তখনই তো আমি এফেক্ট পাচ্ছি, সেটা খুলছে, তাই তো? মানে তালাটা তখন কাজ করছে, খুলছে বা বন্ধ করছে, যাই হোক তখনই তো কাজটা করছে। কিন্তু আমি যদি তালার ঢোকার জায়গাটায় যেখানে চাবিটা ঢুকবে, যেখানে চাবিটাকে বাইন্ড করবে, সেটা যদি আমি আগে থেকে কাগজ বুঝে দিই ভেতরে, তাহলে কি চাবিটা ঢুকতে পারবে? ওর সঙ্গে বাইন্ড করতে পারবে? পারবে না। তাহলে তালাটা যে কাজ করছিল সেটা করতে পারবে না। এই কাজটা র্যানিটিডিন বা ফ্যামোটিডিন করে, যার জন্য এটাকে বলে H2 রিসেপ্টর ব্লকার, বা আরেকটু যদি আমি স্পেসিফিক বলি H2 রিসেপ্টর অ্যান্টাগনিস্ট। কেন অ্যান্টাগনিস্ট বলা হয় আমি বুঝিয়ে দিচ্ছি। আপাতত জানি H2 রিসেপ্টর ব্লকার, মানে H2 রিসেপ্টরকে ব্লক করে দিচ্ছে। ব্লক করে দিলে হিস্টামিন এসে বাইন্ড করা হচ্ছে না H2 রিসেপ্টরে, তাহলে অ্যাসিড সিক্রেশন কি হলো? কিছুটা কমে গেল। বোঝাতে পারলাম? আচ্ছা, আমরা দুটো শব্দের সংস্পর্শে আসি। মানে কি শব্দ দুটো? একটা হচ্ছে অ্যাগনিস্ট, একটা হচ্ছে অ্যান্টাগনিস্ট। অ্যাগনিস্ট মানে হচ্ছে যে কাজটা এ করছিল, কোনো কিছু বাইন্ড করলে যদি সেই কাজটা আরো ভালোভাবে করে তখন সেটা বলে অ্যাগনিস্ট। কিন্তু অ্যান্টাগনিস্ট হচ্ছে অ্যান্টি কাজ করছে। হিস্টামিন যখন H2 রিসেপ্টরে বাইন্ড হচ্ছিল, কাজটা কি হচ্ছিল? HCl সিক্রেশন হচ্ছে। কিন্তু যেই মুহূর্তে আমি র্যানিটিডিন বা ফ্যামোটিডিন নিচ্ছি, তখন কি হয়ে যাচ্ছে? অ্যান্টি কাজ হচ্ছে, মানে অ্যাসিড সিক্রেশনটা কমে যাচ্ছে। বোঝাতে পারছি? সেই জন্য এটাকে কি বলা হচ্ছে? র্যানিটিডিন বা ফ্যামোটিডিনকে H2 রিসেপ্টর অ্যান্টাগনিস্ট। অ্যান্টা মানে অ্যান্টি, অ্যান্টি কাজ হচ্ছে। বোঝাতে পারলাম?
তাহলে আমাকে যদি কেউ বলে যে কিভাবে র্যানিটিডিন বা ফ্যামোটিডিন কাজ করে, আমি একটা লাইনে বলে দিতে পারি যে র্যানিটিডিন আর ফ্যামোটিডিন হচ্ছে H2 রিসেপ্টর অ্যান্টাগনিস্ট, কিন্তু অ্যাকচুয়ালি কাজটা কি, সে হচ্ছে হিস্টামিন H2 রিসেপ্টরটাকে ব্লক করে দিচ্ছে যাতে হিস্টামিন এসে H2 রিসেপ্টরে বাইন্ড না করতে পারে, আর এটাই ছিল অ্যাসিড সিক্রেশনের মেজর পাথওয়ে। তাহলে এটা যখন ব্লক হয়ে গেল তাহলে কি হলো, অ্যাসিড সিক্রেশন কিছুটা কমে গেল। বোঝাতে পারলাম? কিন্তু এই র্যানিটিডিন বা ফ্যামোটিডিন ও কি গ্যাস্ট্রিনের রিসেপ্টরকে বন্ধ করতে পেরেছে? পারেনি। র্যানিটিডিন বা ফ্যামোটিডিন কি অ্যাসিটাইলকোলিনের রিসেপ্টরকে বন্ধ করতে পেরেছে? পারেনি। তাহলে এই গ্যাস্ট্রিন যখন এসে প্যারাইটাল সেলে বাইন্ড করছে তখন তো অ্যাসিড সিক্রেশন হবে, সেটাকে তো বন্ধ করা গেল না। যখন অ্যাসিটাইলকোলিন এসে প্যারাইটাল সেলে বাইন্ড করছে তখনও অ্যাসিড সিক্রেশন হবে, সেটাকেও বন্ধ করা গেল না। বুঝাতে পারছি? তাহলে আরেকটু ভালো কোনো উপায় বার করতে হবে কিভাবে আরেকটু বেশি আমি অ্যাসিড সাপ্রেস করতে পারি। ঠিক আছে? তখন কি করা হলো, তখন দেখা গেল যে এক ধরনের এনজাইমের প্রভাবে অ্যাসিড সিক্রেশনটা হয়। সেই এনজাইমটার নাম হচ্ছে H+K+ATPase, অর্থাৎ হাইড্রোজেন আয়ন পটাশিয়াম আয়ন অ্যাডিনোসিন ট্রাইফসফেট এস। ঠিক আছে? যে কোনো শব্দের পেছনে এএসই কথাটা থাকা মানে হচ্ছে এনজাইম। প্রোটিয়েজ প্রোটিনকে ভাঙার এনজাইম, লাইপেজ লিপিডকে ভাঙার এনজাইম, এএসই কথাটা মানে হচ্ছে এনজাইম। বোঝাতে পারছি? যে কোনো শব্দের পেছনে আমি যদি এএসই কথাটা পাই তার মানে সেটা হচ্ছে এনজাইম। তাহলে এই যে H+K+ATPase অর্থাৎ হাইড্রোজেন আয়ন পটাশিয়াম আয়ন অ্যাডিনোসিন ট্রাইফসফেট এস, এটা কি, এটা হচ্ছে এক প্রকার এনজাইম। আর এই এনজাইমের প্রভাবেই কিন্তু প্যারাইটাল সেল থেকে কি ছাড়ে, এই H+টাকে ছাড়ে। H+ কি জানেন? H+ যেটা হাইড্রোজেন আয়ন এটাকে অ্যাকচুয়ালি বলা হয় প্রোটন। কি বলা হয়? প্রোটন। তাহলে এই H+ আয়ন বা প্রোটনকে কে ছাড়তে সাহায্য করছে? এই H+K+ATPase। এবার এই প্রোটন বেরিয়েছে, তার সঙ্গে যখন ক্লোরাইড আয়নের রিঅ্যাকশন হয় তখন কি তৈরি হয়? H+ আর Cl- দুটো রিঅ্যাকশন করে কি তৈরি করে? HCl, হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি হয়, তাই তো? তার মানে H+ এর রিলিজ হচ্ছে বলেই না হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি হচ্ছে। এই যে H+ এর যে রিলিজ হচ্ছে, H+ আর হাইড্রোজেন আয়ন বা যাকে আমরা প্রোটন বলি, এর যে রিলিজ হচ্ছে এই প্রোটনটা কে রিলিজ করতে সাহায্য করছে? H+K+ATPase নামক এনজাইম। সেই জন্য এই এনজাইমটাকে বলা হয় প্রোটন পাম্প। এই এনজাইমটাকে কি বলা হয়? প্রোটন পাম্প। বোঝাতে পারলাম? টুলু পাম্প যেমন জল ছাড়তে সাহায্য করে, প্রোটন পাম্প প্রোটনকে ছাড়তে সাহায্য করে, অর্থাৎ হাইড্রোজেন আয়নকে ছাড়তে সাহায্য করে। বোঝাতে পারলাম? এবার আমি যখন প্রোটন পাম্প ইনহিবিটর নিচ্ছি, সেটা হতে পারে ওমিপ্রাজল, সেটা হতে পারে ল্যান্সোপ্রাজল, সেটা হতে পারে প্যান্টোপ্রাজল, সেটা হতে পারে র্যাপিপ্রাজল, সেটা হতে পারে এসএম ওমিপ্রাজল, আমি যে কোনো পিপিআই যদি নিই, পিপিআই মানে প্রোটন পাম্প ইনহিবিটর, ওরা কোনো চ্যানেলে হাত দিচ্ছে না। না তো ওরা গ্যাস্ট্রিনের রিসেপ্টরকে বন্ধ করছে, না তো ওরা হিস্টামিনের H2 রিসেপ্টরকে বন্ধ করছে, না তো ওরা অ্যাসিটাইলকোলিনের M3 মাস্কারিন রিসেপ্টরকে বন্ধ করছে। ওরা আসল জায়গায় খেলছে, যার জন্য অ্যাসিড সিক্রেশনটা হচ্ছে। সেটা কি? সেটা হচ্ছে প্রোটন পাম্প। ওরা প্রোটন পাম্পকে ইনহিবিট করে দিচ্ছে। বোঝাতে পারলাম? কারণ কোনো কনফিউশন? তাহলে প্রোটন পাম্প ইনহিবিটর নাম থেকে আমি কি বুঝছি? এরা কি করছে? এরা প্রোটন পাম্পকে ইনহিবিট করে দিচ্ছে। ক্লিয়ার? ক্লিয়ার? এই প্রোটন পাম্পের কারণেই কিন্তু প্রোটনের রিলিজ হচ্ছিল, হাইড্রোজেন আয়নের রিলিজ হচ্ছিল। তাহলে আমি যদি কোনোভাবে প্রোটন পাম্পকে ইনহিবিট করে দিই তাহলে কি প্রোটন রিলিজ হবে? H+ আয়ন রিলিজ হবে? হবে না, তাই তো? তাহলে প্রোটন পাম্প, এবার যদি আমি একটা প্রশ্ন করি, এফিকেসি ওয়াইজ হুইচ ইজ ফার সুপেরিয়র, H2 রিসেপ্টর অ্যান্টাগনিস্ট আর প্রোটন পাম্প ইনহিবিটর? কোনটা বেশি ভালো কাজ করবে? বোঝাতে পারলাম? বোঝাতে পারলাম? কারণ H2 রিসেপ্টর অ্যান্টাগনিস্ট একটা দরজাকে বন্ধ করছিল, খালি হিস্টামিনকে H2 রিসেপ্টরে বাইন্ড করতে দিচ্ছে না, কিন্তু গ্যাস্ট্রিনকে তো সে আটকাতে পারছে না প্যারাইটাল সেলে বাইন্ড করার সঙ্গে।
অ্যাসিটাইলকোলিনকে তো আটকাতে পারছে না প্যারাইটাল সেলে বাইন্ড করার সঙ্গে, তার মানে বাকি দুটো দরজা তো খোলা রয়েছে, একটা দরজাকে সে বন্ধ করছে। বুঝতে পারছি? কিন্তু প্রোটন পাম্প ইনহিবিটর কোনো দরজাতেই হাত দিচ্ছে না, কিন্তু যে মেইন যে যার জন্য এই প্রোটনের রিলিজ হচ্ছে, হাইড্রোজেন আয়নের রিলিজ হচ্ছে যে এনজাইমটা, সেই এনজাইমটাকে ইনহিবিট করে দিচ্ছে প্রোটন পাম্প ইনহিবিটর। ক্লিয়ার কি ক্লিয়ার না? Suppose Dr. Moinakkar is prescribing ranitidine and you have pantoprazole in your basket. আমি প্রচুর ranitidine লিখি, আপনার বাস্কেটে কি রয়েছে? প্যান্টোপ্রাজল রয়েছে। আপনি আমাকে কি বলে কনভিন্স করবেন? কেউ একজন বলুন। না, হিস্টামিন না ভুল বললেন। ইসিএল সেল থেকে হিস্টামিন যে বেরোচ্ছে সেটাকে বন্ধ করছে না, ইসিএল সেল হিস্টামিনকে ছাড়ছে, হিস্টামিনকে প্যারাইটাল সেলে বাইন্ড করতে দিচ্ছে না। ঠিক আছে, হিস্টামিনকে প্যারাইটাল সেলের সঙ্গে আটকাতে দিচ্ছে না। তাহলে আপনি কি বলবেন? স্যার আপনি যেটা লিখছেন H2 রিসেপ্টর অ্যান্টাগনিস্ট খুব ভালো ওষুধ, কিন্তু স্যার ওটা একটা দরজায় কাজ করছে, ও খালি হিস্টামিনকে H2 রিসেপ্টরে বাইন্ড করতে দিচ্ছে না। কিন্তু স্যার আপনি একটু চিন্তা করে দেখুন যে গ্যাস্ট্রিন তো এসে প্যারাইটাল সেলে বাইন্ড করছে, তার জন্য তো অ্যাসিড সিক্রেশন হচ্ছে। স্যার আবার অ্যাসিটাইলকোলিন এসে প্যারাইটাল সেলে বাইন্ড করছে, তার জন্য অ্যাসিড সিক্রেশন হচ্ছে। সেটাকে তো স্যার আপনি ranitidine ব্যবহার করে বন্ধ করতে পারছেন না। কিন্তু পেশেন্টের এত বেশি অ্যাসিড সিক্রেশন হচ্ছে যে আপনাকে কন্ট্রোল করতে হবে, তখন আপনি কি করবেন? তখন আপনি যেটার কারণে অ্যাসিড সিক্রেশন হচ্ছে, মেইন যে মানুষটা দাঁড়িয়ে অ্যাসিড সিক্রেট করছে, সেই মানুষটাকে দমন করে দিন। সেই মানুষটাকে কিছুই না, একটা এনজাইম যেটা হচ্ছে প্রোটন পাম্প। বুঝতে পারলাম? এই তো মেন কালপ্রিট। বুঝতে পারছি? অতিরিক্ত পরিমাণ প্রোটন পাম্প কাজ করতে লাগলো, যার জন্য অতিরিক্ত পরিমাণ প্রোটনের রিলিজ হচ্ছে। তাহলে আপনি এই জায়গায় প্রোটন পাম্পকে ইনহিবিট করে দিন। স্যার আমার কাছে প্যান্টোপ্রাজল রয়েছে, প্রোটন পাম্প ইনহিবিটর, আপনি প্রোটন পাম্পটাকে ইনহিবিট করে দিন না। আপনার কোনো দরজায় হাত লাগাতে হবে না, না তো আপনার গ্যাস্ট্রিনের রিসেপ্টরকে বন্ধ করতে হবে, না তো আপনার হিস্টামিনের রিসেপ্টরকে বন্ধ করতে হবে, না তো আপনার অ্যাসিটাইলকোলিনের রিসেপ্টরকে বন্ধ করতে হবে। আপনি স্ট্রেট প্রোটন পাম্প যে প্রোটনকে ছাড়ছিল সেটাকে ইনহিবিট করে দিন। এফিকাসি অনেক ভালো পাবেন আপনি। বুঝাতে পারলাম? সবার কাছে কনসেপ্ট ক্লিয়ার? আচ্ছা, প্যারাইটাল সেলের মধ্যে কি কেমিক্যাল রিয়াকশন হয় আমি একটু সৈকত বাবুকে আর বাসুদেব বাবুকে বলবো। আমি কি ওই ডিটেলসে যাবো, না আমরা ডাইরেক্ট বিভিন্ন ব্র্যান্ডের আমরা কম্পারিজনে চলে যাবো? মানে নিতে পারবে আপনার স্টুডেন্টরা? পারবে? যাবো? ওকে, তাহলে বুঝছি এটা। শিখছেন যখন ভালো করেই শিখে নিন। বুঝতে না পারলে যতবার জিজ্ঞেস করবেন ততবার বলবো। হ্যাঁ, আমি তো বারবার করে এই জন্য বলছি, একই জিনিস ঘুরিয়ে ঘুরিয়ে বারবার করে বলছি যাতে তৈরি হয়ে যায়। কেন H2 রিসেপ্টর অ্যান্টাগনিস্টের থেকে পিপিআই ভালো, এটা কি আমাদের সবার কাছে পরিষ্কার হয়েছে? ওকে ওকে, আমি বড় করে একটা কি আঁকলাম, এটা কি আঁকলাম আমি? ভেরি গুড, এই তো নাম তৈরি হয়েছে, প্যারাইটাল সেল। ঠিক আছে, এদিকে আছে স্টমাক, এদিকে আছে স্টমাকের লিউমেন, মানে ফাঁকা জায়গা, এদিকে অ্যাসিড সিক্রেশন হয়। বুঝতে পারছি? এদিকে অ্যাসিড সিক্রেশন হয়। আর এটা হচ্ছে সেই দেওয়ালটা যেখানে দিয়ে ব্লাড ভেসেল গেছে, এদিক দিয়ে ব্লাড ভেসেল গেছে। বুঝতে পারছি? আচ্ছা, এবার যে কোনো কোষ, প্যারাইটাল সেল, আমরা যে কোনো কোষ যদি দেখি সেখানে আমরা কি দেখবো? যে তার মধ্যে কার্বন ডাই অক্সাইড তৈরি হয় বিকজ অফ দ্য সেলুলার মেটাবলিজম, তাই তো? তাহলে প্যারাইটাল সেলের মধ্যে নিশ্চয়ই কার্বন ডাই অক্সাইড তৈরি হবে। প্যারাইটাল সেলের মধ্যে তো মেটাবলিজম হয়, তাই তো? আমরা তো জানি যে কোনো সেলের অক্সিজেন লাগে, আর তার মধ্যে মেটাবলিজমের কারণে যখন কার্বন ডাই অক্সাইড তৈরি হয়, কার্বন ডাই অক্সাইডকে আবার রক্তে পাঠিয়ে দেয়, এটা আমরা জানি তো।
সেই ডিঅক্সিজেনেটেড ব্লাড আবার ডিঅক্সিজেনেটেড ব্লাড হয়ে ফিরে আসে। এগুলো আমরা পড়েছি আগে ছোটবেলায়। তাহলে যে কোনো কোষের মধ্যে আমরা জানি কি কার্বন ডাইঅক্সাইড তৈরি হয় বিকজ অফ মেটাবলিজম। তাহলে প্যারাইটাল সেলও তার ব্যতিক্রম না, এর মধ্যেও কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে। ক্লিয়ার? এবং রক্ত থেকেও সে কিছুটা কার্বন ডাইঅক্সাইডকে ভেতরে টানবে। বোঝাতে পারলাম? প্রধানত প্যারাইটাল সেলের মধ্যে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয় কিসের জন্য? তার ভেতরে যে মেটাবলিজম হচ্ছে তার জন্য। আর সামান্য কিছু কার্বন ডাইঅক্সাইড সে রক্ত থেকেও টানে। ঠিক আছে? এবার প্যারাইটাল সেলের মধ্যে জলও থাকে, ওয়াটারও থাকে। এই কার্বন ডাইঅক্সাইড আর ওয়াটার দুজনে রিঅ্যাকশন করে কি তৈরি করবে? কার্বনিক অ্যাসিড H2CO3। কি তৈরি করবে? কার্বনিক অ্যাসিড। এবার এই কার্বন ডাইঅক্সাইড আর ওয়াটার যে বিক্রিয়া করলো, এই বিক্রিয়াটা করাতে সাহায্য করলো এক প্রকার এনজাইম, যেটাকে বলা হয় কার্বনিক অ্যানহাইড্রেজ। কি বলা হয়? কার্বনিক অ্যানহাইড্রেজ। আচ্ছা দেখুন তো, কার্বনিক অ্যানহাইড্রেজের নামের পেছনে হচ্ছে এএসি রয়েছে, এএসই কথাটা। তার মানে কার্বনিক অ্যানহাইড্রেজ একটা এনজাইম। ঠিক আছে? যে শব্দের পেছনে এএসি থাকবে সেটাকে কি বলে? সেটা এনজাইম। তাহলে কার্বনিক অ্যানহাইড্রেজের পেছনে এএসি শব্দটা রয়েছে, তাহলে এনজাইম। And because of this presence of carbonic anhydrase, কার্বন ডাই অক্সাইড আর ওয়াটার রিঅ্যাকশন করে কি তৈরি করলো? কার্বনিক অ্যাসিড H2CO3। ক্লিয়ার? ক্লিয়ার? তাহলে প্যারাইটাল সেলের মধ্যে কার্বন ডাই অক্সাইড তৈরি হয় মেটাবলিজমের জন্য, এবং রক্ত থেকেও কিছু কার্বন ডাই অক্সাইড প্যারাইটাল সেলের মধ্যে আসে। এই কার্বন ডাই অক্সাইড কার সঙ্গে বিক্রিয়া করে? জলের সঙ্গে বিক্রিয়া করে। এই বিক্রিয়াটা করাতে কে সাহায্য করে? কার্বনিক অ্যানহাইড্রেজ নামক এনজাইম। আর যার কারণে কি তৈরি হয়? H2CO3 অর্থাৎ কার্বনিক অ্যাসিড। বুঝাতে পারলাম? শুনতে পাচ্ছি না, একটু জোরে বলতে হবে। কার্বনিক অ্যানহাইড্রেজ। কার্বনিক অ্যানহাইড্রেজ। ঠিক আছে? কার্বনিক অ্যানহাইড্রেজ। কার্বনিক অ্যানহাইড্রেজ। কার্বনিক H2CO3 এটা হচ্ছে কার্বনিক অ্যাসিড তৈরি হবে। CO2 এর সঙ্গে H2O রিঅ্যাকশন করলো, অর্থাৎ কার্বন ডাই অক্সাইডের সঙ্গে ওয়াটার রিঅ্যাকশন করলো। কার প্রেজেন্সে করলো? কার্বনিক অ্যানহাইড্রেজ নামক এনজাইমের প্রেজেন্সে করলো। কি তৈরি করলো? কার্বনিক অ্যাসিড H2CO3। বোঝা গেল? ক্লিয়ার? আচ্ছা, এবার এই যে কার্বনিক অ্যাসিড যেটা তৈরি হলো, এটা একটা আনস্টেবল কম্পাউন্ড। এটা হচ্ছে আনস্টেবল। আনস্টেবল মানে কি? এটা বেশিক্ষণ এইভাবে থাকতে পারবে না, এটা ভেঙে যাবে। বোঝাতে পারলাম? এবার ভেঙে গিয়ে কি তৈরি করবে? ভেঙে গিয়ে দুটো জিনিস তৈরি হবে, একটা H+ আয়ন, একটা হচ্ছে HCO3- আয়ন, অর্থাৎ হাইড্রোজেন আয়ন তৈরি হলো, এবং তার সাথে বাইকার্বনেট আয়ন তৈরি হলো। HCO3- এটা হচ্ছে বাইকার্বনেট আয়ন, আর H+ আয়ন এটা হচ্ছে হাইড্রোজেন আয়ন। বুঝাতে পারলাম? বোঝাতে পারলাম? তাহলে কার্বনিক অ্যাসিড যেটা আনস্টেবল বললাম, সেটা ভেঙে কি তৈরি হয়ে গেল? হাইড্রোজেন আয়ন এবং বাইকার্বনেট আয়ন। হাইড্রোজেন আয়নটা হচ্ছে পজিটিভলি চার্জ, বাইকার্বনেট আয়নটা হচ্ছে নেগেটিভলি চার্জ, HCO3-। ঠিক আছে? আচ্ছা, এবার এই যে HCO3- যেটা তৈরি হলো, অর্থাৎ বাইকার্বনেট আয়ন যেটা তৈরি হলো, এটা প্যারাইটাল সেলের বাইরে চলে আসবে। কোথায় চলে আসবে? রক্তের মধ্যে চলে আসবে। বোঝাতে পারলাম? বোঝাতে পারলাম? এবার রক্তের মধ্যে কি থাকে আমরা জানি? লবণ থাকে, সোডিয়াম ক্লোরাইড থাকে, NaCl আমরা জানি তো। রক্তের মধ্যে তখন NaCl ভাগ হয়ে যাবে কিসে? দুটো আয়নে, সোডিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়ন। রক্তের মধ্যে যে NaCl থাকে, Na মানে সোডিয়াম, Cl মানে ক্লোরিন আমরা জানি। এই দুটো মিলে লবণ তৈরি হয়, সোডিয়াম ক্লোরাইড NaCl। এই NaClটা তখন ভেঙে যাবে, কিসে ভাঙবে? N+ আয়ন প্লাস Cl- আয়ন। বোঝাতে পারলাম? বোঝাতে পারলাম? রক্তের মধ্যে যে সোডিয়াম ক্লোরাইড থাকে, NaCl থাকে, এই NaClটা ভেঙে যাবে।
কিসে ভেঙে যাবে? Na প্লাস আয়ন আর Cl মাইনাস আয়ন, অর্থাৎ সোডিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়নে ভেঙে যাবে। ক্লিয়ার? HCO3 মাইনাস অর্থাৎ বাইকার্বনেট আয়ন প্যারাইটাল সেলের ভেতর থেকে কোথায় চলে এসেছে? রক্তে চলে এসেছে। ঠিক আছে, এবার রক্তের ভেতর থেকে ক্লোরাইড আয়নটা কোথায় চলে আসবে? প্যারাইটাল সেলের মধ্যে চলে আসবে। বুঝাতে পারলাম? ক্লোরাইড আয়নটা রক্ত থেকে কার মধ্যে চলে আসলো? প্যারাইটাল সেলের মধ্যে চলে আসলো। বুঝাতে পারছি? তার মানে দেখুন, প্যারাইটাল সেলের মধ্যে আমি H প্লাস আয়ন পাচ্ছি, ক্লোরাইড আয়ন পাচ্ছি, হাইড্রোজেন আয়ন পাচ্ছি, ক্লোরাইড আয়ন পাচ্ছি। বুঝাতে পারছি? আচ্ছা, এবার রক্তের মধ্যে যে এই বাইকার্বনেট আয়ন যে রক্তের মধ্যে চলে গেছিল HCO3 মাইনাস, এ তখন কি হবে? এ তখন সোডিয়াম আয়নের সঙ্গে মিলে যাবে। মানে রক্তের মধ্যে তখন কি হয়ে গেল? সোডিয়াম আয়ন আর HCO3 মাইনাস আয়ন দুজনে রিঅ্যাকশন করে কি তৈরি করবে? সোডিয়াম বাইকার্বনেট, অর্থাৎ NaHCO3। বুঝাতে পারলাম? আচ্ছা, রক্তের মধ্যে কি গেছে? রক্তের মধ্যে HCO3 মাইনাস গেছে, তো প্যারাইটাল সেল থেকে রক্তের মধ্যে HCO3 মাইনাস চলে গেছে, তাই তো? আর রক্তের মধ্যে সোডিয়াম ক্লোরাইড ভেঙে গিয়ে সোডিয়াম আয়ন আলাদা হয়ে গেছে, Na প্লাস আয়ন আলাদা হয়ে গেছে। এই যখন Na প্লাস আয়ন আর HCO3 আয়ন মাইনাস রিঅ্যাকশন করবে তখন কি তৈরি হবে? NaHCO3, অর্থাৎ সোডিয়াম বাইকার্বনেট। বুঝাতে পারলাম? তাহলে রক্তের মধ্যে সোডিয়াম বাইকার্বনেট তৈরি হয়ে গেল, আর প্যারাইটাল সেলের মধ্যে হাইড্রোজেন আয়ন আমি পেয়েছি আর ক্লোরাইড আয়ন আমি পেয়েছি। ক্লিয়ার? এবারে এই যে জায়গাটা, এটাকে বলা হয় ক্যানালিকুলাস। সিঙ্গুলারে ক্যানালিকুলাস, প্লুরালে বলা হয় ক্যানালিকুলি। ঠিক আছে, এই ক্যানালিকুলির মধ্যে কি হবে? হাইড্রোজেন আয়ন অর্থাৎ প্রোটন রিলিজ হয়ে যাবে, আর ক্লোরাইড আয়ন, এখানে ক্লোরাইড চ্যানেল থাকে, ক্লোরাইড চ্যানেল দিয়ে ক্যানালিকুলির মধ্যে রিলিজ হয়ে যাবে। বোঝাতে পারলাম? তাহলে ক্যানালিকুলির মধ্যে আমি কি পাচ্ছি? আমি H প্লাস আয়ন পাচ্ছি, Cl মাইনাস আয়ন পাচ্ছি, অর্থাৎ হাইড্রোজেন আয়ন পাচ্ছি, ক্লোরাইড আয়ন পাচ্ছি। এরা দুজনে মিলে কি তৈরি করে দেবে? HCl, হাইড্রোক্লোরিক অ্যাসিড। বোঝাতে পারলাম? বোঝাতে পারলাম? প্যারাইটাল সেলের মধ্যে কেমিক্যাল রিঅ্যাকশনটা কিভাবে হয়? কারোর যদি মনে হয় না বুঝতে পারিনি বলুন, আমি আবার বলবো। আরেকবার বলছি, প্যারাইটাল সেল নাম থেকে বুঝতে পারছি এটা একটা সেল, এটা একটা কোষ। এর মধ্যে মেটাবলিজম হয়, যেমন সব কোষের মধ্যে মেটাবলিজম হয়, প্যারাইটাল সেলও তার ব্যতিক্রম না, তার মধ্যে মেটাবলিজম হয়। এই অবধি বোঝা গেল? মেটাবলিজমের ফলে তার কি তৈরি হয়? কার্বন ডাই অক্সাইড তৈরি হয়। তাহলে প্যারাইটাল সেলের মধ্যে মেটাবলিজমের কারণে আমরা কার্বন ডাই অক্সাইড পাবো। হ্যাঁ না কিছু একটা বলতে হবে। প্যারাইটাল সেলের মধ্যে মেটাবলিজমের কারণে আমরা প্রধানত কার্বন ডাই অক্সাইড পাবো, আর সামান্য কিছু কার্বন ডাই অক্সাইড রক্ত থেকেও প্যারাইটাল সেলের মধ্যে ঢুকবে। বোঝাতে পারলাম? বোঝাতে পারলাম? আচ্ছা, এবার এই যে প্যারাইটাল সেলের মধ্যে কার্বন ডাই অক্সাইড আমি পেলাম, এই প্যারাইটাল সেলের মধ্যে থাকে ওয়াটারের সঙ্গে বিক্রিয়া করবে। ঠিক আছে, এই কার্বন ডাই অক্সাইড আর ওয়াটার এদের বিক্রিয়াটা করা থেকে সাহায্য করবে এক প্রকার এনজাইম, যার নাম আমি কি বলেছি? কার্বনিক অ্যানহাইড্রেস। বোঝাতে পারলাম? এই কার্বনিক অ্যানহাইড্রেস আছে বলে কার্বন ডাই অক্সাইডের সঙ্গে ওয়াটার বিক্রিয়া করলো, করে কি তৈরি করলো? ভেরি গুড, কার্বনিক অ্যাসিড তৈরি করলো, H2CO3। কিন্তু এই যে কার্বনিক অ্যাসিড তৈরি হলো, এটা তো স্টেবল না, এটা আনস্টেবল, তাহলে এটা ভেঙে যাবে। এই কার্বনিক অ্যাসিড ভেঙে গিয়ে কি তৈরি করলো? হাইড্রোজেন আয়ন আর বাইকার্বনেট আয়ন। বোঝাতে পারলাম? হাইড্রোজেন আয়ন অর্থাৎ H প্লাস আয়ন, পজিটিভলি চার্জড আয়ন, আর কি তৈরি করে? বাইকার্বনেট আয়ন, HCO3 মাইনাস আয়ন, তাহলে নেগেটিভলি চার্জড আয়ন, HCO3 মাইনাস বাইকার্বনেট। ঠিক আছে, এবার এই যে যেটা নেগেটিভলি চার্জড আয়ন অর্থাৎ বাইকার্বনেট আয়ন, এটা প্যারাইটাল সেল থেকে বেরিয়ে কোথায় চলে যাবে? রক্তের মধ্যে চলে যাবে। ঠিক আছে, এবার রক্তের মধ্যে লবণ থাকে, আমরা জানি লবণ মানে কি? সোডিয়াম ক্লোরাইড, NaCl। এই NaClটা ভেঙে যাবে, ভেঙে কি তৈরি হবে? Na প্লাস আয়ন আর Cl মাইনাস আয়ন, অর্থাৎ সোডিয়াম আয়ন আর ক্লোরাইড আয়ন। বুঝতে পারলাম?
যখন এই বাইকার্বনেট আয়নটা প্যারাইটাল সেল থেকে রক্তের মধ্যে চলে গেল, তখন রক্ত থেকে ক্লোরাইড আয়ন কোথায় চলে আসবে? প্যারাইটাল সেলের মধ্যে চলে আসবে। ঠিক আছে, তাহলে আমি রক্তের মধ্যে কি পাচ্ছি? আমি বাইকার্বনেট আয়ন পাচ্ছি, এবং রক্তের মধ্যে কি পাচ্ছি? সোডিয়াম আয়ন পাচ্ছি। এই সোডিয়াম আয়ন আর বাইকার্বনেট আয়ন রক্তের মধ্যে মিলে গিয়ে কি তৈরি হয়ে যাবে? সোডিয়াম বাইকার্বনেট, অর্থাৎ NaHCO3। বুঝলাম? আচ্ছা, প্যারাইটাল সেলের মধ্যে আগেই তো H+ আয়ন তৈরি হয়ে গেছে দেখলাম। এবার ক্লোরাইড আয়ন চলে আসলো রক্ত থেকে প্যারাইটাল সেলের মধ্যে। ঠিক আছে, এবার এই যে জায়গাটা, এই জায়গাটাকে কি বলা হয়? প্যারাইটাল সেলের এই জায়গাটাকে কি বলা হয়? ক্যানালিকুলাস। বললাম না, সিঙ্গুলারে ক্যানালিকুলাস, প্লুরালে বললে ক্যানালিকুলি। ঠিক আছে, এই ক্যানালিকুলাসের মধ্যে দেখবো যে হাইড্রোজেন আয়নটা রিলিজ হলো। ঠিক আছে, আর ক্লোরাইড আয়নটা ক্লোরাইড চ্যানেলের মাধ্যমে এই ক্যানালিকুলির মধ্যে চলে আসলো। ঠিক আছে, তাহলে আমি ক্যানালিকুলিসের মানে ক্যানালিকুলাসের মধ্যে আমি কি পাচ্ছি? আমি হাইড্রোজেন আয়ন পাচ্ছি, ক্লোরাইড আয়ন পাচ্ছি। এরা দুজনে বিক্রিয়া করে কি তৈরি করবে? হাইড্রোক্লোরিক অ্যাসিড। বোঝাতে পারলাম? সবার কাছে পরিষ্কার? ওকে, তাহলে আমি এটা মুছছি, এটা মুছি। ওকে, তাহলে আমরা এতক্ষণে জানলাম যে প্যারাইটাল সেলের মধ্যে কি রিঅ্যাকশন হয় যার কারণে অ্যাসিড তৈরি হয়। আমরা এতক্ষণে জানলাম যে নরমাল অ্যাসিড সিক্রেশন কিভাবে হয়, আর হাইপার সিক্রেশন অফ অ্যাসিড হলে তখন আমরা কি ধরনের ওষুধ দিয়ে কন্ট্রোল করি, তাই না? আমাদের একটা না ভুল ধারণা আছে, অনেক মানুষের ভুল ধারণা। যেমন আমরা সাধারণ মানুষ এরকম ভুল করি, আমরা ওষুধের দোকানে গিয়ে কি বলি? একটা গ্যাসের বড়ি দিন তো। এগুলো গ্যাসের বড়ি না। আমি যদি আজকে সিমেথিকন নিতাম তাহলে আমি বলতাম গ্যাসের বড়ি, ওটা গ্যাসটাকে বার করে দিতে সাহায্য করে। এগুলো কি? এগুলো হচ্ছে অ্যাসিড সাপ্রেসেন্ট। এগুলো হচ্ছে অ্যাসিড সাপ্রেসেন্ট। 3 রকমের ওষুধ আছে। একটাকে বলা হয় অ্যান্টাসিড, একটাকে বলা হয় অ্যান্টাসিড, একটাকে বলা হয় অ্যাসিড সাপ্রেসেন্ট, আর একটাকে বলা হয় অ্যান্টি ফ্ল্যাচুলেন্ট। ঠিক আছে, যেটা গ্যাসের ওষুধ, অ্যান্টি ফ্ল্যাচুলেন্ট। এবার তিনটের মধ্যে পার্থক্য কি? তিনটের মধ্যে পার্থক্য অ্যান্টি ফ্ল্যাচুলেন্ট। ঠিক আছে, যেমন হচ্ছে সিমেথিকন, অনেকে আমরা সাইমেথিকন বলি, অ্যাকচুয়াল প্রোনাউন্সিয়েশন হচ্ছে সিমেথিকন। এরা কি করে? এরা গ্যাসটাকে বার করে দেয়। এরা হচ্ছে গ্যাসের ওষুধ। ক্লিয়ার? কিন্তু অ্যাসিড কমানোর জন্য দুটো ওষুধ ব্যবহার হয়, একটা হচ্ছে অ্যান্টাসিড, একটা হচ্ছে অ্যাসিড সাপ্রেসেন্ট। হোয়াট ইজ দ্য বেসিক ডিফারেন্স বিটুইন দিস টু? কেউ বলতে পারবে? সাপোজ আই এম সাফারিং ফ্রম হাইপার অ্যাসিডিটি, আমার হাইপার অ্যাসিডিটি হয়েছে। ঠিক আছে, তাহলে আমার স্টমাক তো অ্যাসিডে ভরে গেছে, তাই তো? যে অ্যাসিডটা অলরেডি তৈরি হয়ে গেছে সেটাকে তো নিউট্রালাইজ করতে হবে, সেটাকে তো নিউট্রালাইজ করতে হবে। বাট অ্যাসিডকে নিউট্রালাইজ কে করতে পারবে? ক্ষার জাতীয় জিনিস করতে পারবে, তাই তো? এই অ্যান্টাসিড হচ্ছে সেরকম ওষুধ, যখন যে অ্যাসিডটা আমার অলরেডি তৈরি হয়েছে সেটাকে নিউট্রালাইজ করবে অ্যান্টাসিড। কিন্তু অ্যান্টাসিড কিন্তু ফার্দার অ্যাসিড সিক্রেশনকে আটকাতে পারবে না। বোঝাতে পারলাম? কিন্তু অ্যাসিড সাপ্রেসেন্ট নাম থেকে বুঝতে পারছি, এটা অ্যাসিডের সিক্রেশনটাকে সাপ্রেস করছে। আমার যদি অলরেডি অ্যাসিড বেশি পরিমাণ হয়ে গিয়ে থাকে স্টমাককে, অ্যাসিড সাপ্রেসেন্ট কিন্তু তখন কি করবে? ফার্দার অ্যাসিড সিক্রেশনটাকে কমাবে। কিন্তু যেটা তৈরি হয়ে গেছে সেটাকে তো নিউট্রালাইজ করতে পারবে না। তার জন্য কি নিতে হবে? আমাকে অ্যান্টাসিড দিতে হবে। বোঝাতে পারলাম? তাহলে যদি আমার স্টমাকে প্রচুর পরিমাণ অ্যাসিড তৈরি হয়ে গিয়ে থাকে, আমি প্রথমে কি করব? অ্যান্টাসিড দেব। অ্যান্টাসিড দিয়ে সেটাকে নিউট্রালাইজ করব। তারপরে কি দেবো? এবার নিউট্রালাইজ করলে তো হবে না, আবার তো অ্যাসিড তৈরি হচ্ছে, তাই না? তাহলে আমার কারণটাকে বন্ধ করতে হবে, সেই কারণটাকে বন্ধ করার জন্য অ্যাসিড সাপ্রেসেন্ট নেব। ক্লিয়ার কি ক্লিয়ার? আমার বাথরুমে জলের পাইপ ফেটে গেছে, আমার বাথরুম থেকে জলটাকে বার করতে হবে। দুটো উপায় হতে পারে, একটা আমি বালতি করে জলগুলোকে বার করে দিচ্ছি, তাহলে যেটা জমে গেছে সেটাকে আমি বার করতে পারবো। আরেকটা উপায় হচ্ছে যেখান দিয়ে জলটা ঢুকছে আমার বাথরুমে, সেই পাইপটাকে বন্ধ করে দিতে হবে। বোঝাতে পারছি?
ধরুন আমার বাথরুমটা জলে একদম চৌবাচ্চা হয়ে গেছে, পাইপ ফেটে গেছে, জলে চৌবাচ্চা হয়ে গেছে, আমি পাইপটাকে বন্ধ করলাম না, বালতি করে করে জল ফেলছি, তাহলে কি হবে? চৌবাচ্চাটা একটা মানে যখন বার করছি তখন খুব আবার ভরে যাবে। এবার ধরুন আমি জলটাকে বার করলাম না, আমি পাইপটাকে বন্ধ করে দিলাম, তাহলে কি হবে? তার মানে ফার্দার জল আসছে না, কিন্তু জলটা তো থেকেই যাবে। তাহলে আমাকে কি করতে হবে? প্রথমে বালতি করে জলগুলোকে ফেলে দিতে হবে, আর তার সঙ্গে যে পাইপটা ফেটে গিয়ে জলটা আমার ভরে যাচ্ছিল বাথরুম, সেটাকে বন্ধ করতে হবে। ঠিক সেরকম আমি যখন মানে হাইপার সিক্রেশন অফ অ্যাসিড প্রচন্ড অ্যাসিড হয়ে গেছে, প্রথমে যে অ্যাসিডটা তৈরি হয়ে গেছে সেটাকে আমি নিউট্রালাইজ করতে হবে। সেই নিউট্রালাইজটা কে করবে? অ্যান্টাসিড করবে। আমরা খাই না লিকুইড অ্যান্টাসিড, নিই না? আমি যেহেতু এটা একটা ফার্মাসিউটিক্যালের ট্রেনিং হচ্ছে, আমি কোনো ব্র্যান্ড নেম নিচ্ছি না, বুঝতে পারছি আমরা লিকুইড অ্যান্টাসিড নিই তো, ঢেলে খাই তো। অ্যান্টাসিড দোকানে কি বলি একটা অ্যান্টাসিড দিন, গোলাপি গোলাপি বোতল, তাই তো? তাহলে অ্যান্টাসিড কি করে? যে অ্যাসিডটা তৈরি হয়ে গেছে সেটাকে নিউট্রালাইজ করে দিল। এবার এখানেই আমার কাজ শেষ হলো না, ফার্দার যে অ্যাসিড সিক্রেশন হচ্ছে সেটাকে তো কমাতে হবে, নাহলে তখনকার মতো নিউট্রালাইজ হলো, আবার তো অ্যাসিড ভরে যাবে। বোঝাতে পারছি? তখন আমাকে কি নিতে হবে? অ্যাসিড সাপ্রেসেন্ট নিতে হবে। ক্লিয়ার? এবার এই অ্যাসিড সাপ্রেসেন্ট আমি কি বলেছি? H2 রিসেপ্টর অ্যান্টাগনিস্ট অ্যাসিডকে সাপ্রেস করছে, আবার প্রোটন পাম্প ইনহিবিটর অ্যাসিডকে সাপ্রেস করছে, অর্থাৎ H2 রিসেপ্টর অ্যান্টাগনিস্ট অ্যাসিড সাপ্রেসেন্ট, প্রোটন পাম্প ইনহিবিটর অ্যাসিড সাপ্রেসেন্ট। পরিষ্কার? কিন্তু দুটোর মধ্যে বেটার কোনটা? আরে অ্যাসিড সাপ্রেসেন্টের মধ্যে সেটা H2 রিসেপ্টর অ্যান্টাগনিস্ট হতে পারে, র্যানিটিডিন, ফ্যামোটিডিন, ঠিক আছে? বা অ্যাসিড সাপ্রেসেন্টের মধ্যে প্রোটন পাম্প ইনহিবিটর হতে পারে, অমিপ্রাজল, ল্যান্সোপ্রাজল, প্যান্টোপ্রাজল, র্যাবিপ্রাজল, এসোমিপ্রাজল, যে কোনো প্রোটন পাম্প ইনহিবিটর। আমি যদি H2 রিসেপ্টর অ্যান্টাগনিস্ট এবং প্রোটন পাম্প ইনহিবিটর কম্পেয়ার করি অ্যাসিড সাপ্রেসেন্টের মধ্যে, হুইচ ইজ অফারিং আ বেটার এফিকেসি, কোনটা বেশি পোটেন্ট, কোনটার এফিকেসি ভালো? প্রোটন পাম্প ইনহিবিটরের এফিকেসি ভালো। প্রোটন পাম্প ইনহিবিটর shows a superior efficacy as compared to that of H2 receptor antagonist. বুঝতে পারলাম? কারণ H2 receptor antagonist একটা দরজা বন্ধ করছে, বাকি গ্যাস্ট্রিনের দরজা আর অ্যাসিটাইলকোলিনের দরজা খোলা রয়েছে। ছবিটা এঁকেছিলাম। কিন্তু প্রোটন পাম্প ইনহিবিটর কোনো দরজাতেই হাত দিচ্ছে না। মেইন যে যার কারণে অ্যাসিড সিক্রেশন হচ্ছিল, প্রোটনের রিলিজ হচ্ছিল, সেই এনজাইমটাকে ইনহিবিট করে দিচ্ছে। প্রোটন পাম্প ইনহিবিটর প্রোটন পাম্পকে ইনহিবিট করে দিচ্ছে। ক্লিয়ার? ওকে, এবার তাহলে আমরা বিভিন্ন প্রোটন পাম্প ইনহিবিটরের কম্পারিজনে আসি।